ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইউনিট 1-এর সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্র থেকে স্টার্ট করি। এর ইংরাজি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা বাউন্ডারি বা সীমানা, যার মধ্যে অন্য কোনো আধান এলে সেই আধান আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। অর্থাৎ সেটাকে যদি আমি এভাবে দেখাই, তাহলে এটা হচ্ছে একটা বাউন্ডারি বা সীমানা। এর মধ্যে যদি একটা আধান স্মল কিউ আসে, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। সেটা মাইনাসও হতে পারে, কিন্তু এই বাউন্ডারির বাইরে চলে গেলেও আর কোনো আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করবে না। তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা সীমানা, যার মধ্যে অন্য কোনো আধান আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। এখন প্রশ্ন হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে কি করে? ধরো আমার কাছে ক্যাপিটাল কিউ মানের একটা বিন্দু আধান রয়েছে, তাহলে সেই ক্যাপিটাল কিউ আধান তার থেকে আর দূরে যে কোনো অন্য আধান আসলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে কুলম্বের সূত্রানুযায়ী। তাহলে এই আর দূরত্বটা এর থেকে তো বিভিন্ন দিকে বিভিন্ন পরিমাণ দূরে হতে পারে। তাহলে আমি এই কিউকে ঘিরে মনে করলাম এই একটা সীমানা, এর মধ্যে এই কিউ থেকে যে কোনো দূরে অন্য কোনো আধান আসলে তাকেও আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাহলে এইটাই হচ্ছে এই কিউ আধানটার ইলেকট্রিক ফিল্ড। আমি এটা ধরে নিলাম যে এই আকারের বা এই সামতলিক ক্ষেত্রের মধ্যে ও আকর্ষণ বিকর্ষণ করতে পারে, কিন্তু এক্স্যাক্টলি এটা হবে না, এরপরে দেখব অন্যরকম হবে কিউ আধানের জন্য। এখন খেয়াল করো, ধরি এখানে আরও কিছু আধান আছে, Q1, Q2, Q3, তারা মাইনাস প্লাস মাইনাস এই সমস্ত হতে পারে বিভিন্ন। তারাও তার চারিদিকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে অন্য কোনো আধান ধরো এলো প্লাস স্মল কিউ, তাকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, এও পারে এও পারে এও পারে। তাহলে এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, আমি এগুলো সব ধরে নিচ্ছি, এক্স্যাক্টলি এরকম হবে না। এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রটা, সেই যে তড়িৎ ক্ষেত্রটা, সেটা তৈরি হয়েছে মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস Q3 এদের জন্যে। তাহলে এইটাকে আমি বলবো এদের দ্বারা ক্রিয়েটেড ইলেকট্রিক ফিল্ড। আবার এরকম হতে পারে, আমার কাছে একটা পরিবাহী তার ধরো আছে, তার উপর চার্জ ছড়িয়ে রেখেছি আমি, একে বলা হয় আধান বন্টন বা চার্জ ডিস্ট্রিবিউশন। এই আধানগুলোকে আলাদা আমি করতে পারি না এক এক করে, এটা নিরবচ্ছিন্ন আধান বন্টন। তাহলে এই আধান বন্টনটাও তার চারিদিকে বিভিন্ন দূরত্বে, এই দূরত্ব হতে পারে এই দূরত্বে বা এই দূরত্বে অন্য কোনো আধান আসলে তাকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তাহলে তখন এইটাকে বলবো আমি ওর তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র আমরা দেখলাম যে একটা বিন্দু আধানের জন্য ক্রিয়েট হতে পারে, অনেক বিন্দু আধানের জন্য ক্রিয়েট হতে পারে, নিরবচ্ছিন্ন একটা আধান বন্টনের জন্য ক্রিয়েট হতে পারে। তো এক একটা সিচুয়েশনে আমরা এরপরে জিনিসটাকে দেখব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড তো আমরা দেখলাম, তো ইলেকট্রিক ফিল্ড এর বিস্তৃতি কত দূর হতে পারে। সেই জন্য আমরা একটা কিউ আধান, একটা আধান ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, এইরকম সিচুয়েশনটাকে নিয়ে আমরা কাজ করছি বোঝার জন্য জাস্ট। তাহলে এর থেকে স্মল আর দূরে একটা স্মল কিউ আধান যদি আসে, তার উপর ফোর্স কি হয় 1/4πε0 কিউ স্মল কিউ বাই আর স্কয়ার কুলম্বের সূত্রানুযায়ী। তাহলে এই আরটা এর থেকে যে কোনো দূরত্বেই তো হতে পারে, যে কোনো দূরত্বে হতে পারে। তার মানে আমি বলবো, যদি এখান থেকে দেখো হরটা যদি ইনফিনিটি হয় তবেই F=0 হচ্ছে। তাহলে আর যদি ইনফিনিটিতে যায় তখনই দেখো F হচ্ছে গিয়ে তোমার 0। তার মানে এখান থেকে বলা যায় যে কোনো একটা আধান তার চারিদিকে অসীম দূরত্ব পর্যন্ত অন্য কোনো আধানকে কিন্তু ফোর্স দিতে পারে। এটা ম্যাথমেটিক্যাল, কিন্তু বাস্তবে দেখা যায় যে এই কিউ আধান থেকে একটা সার্টেন ডিস্টেন্সের পরে গিয়ে এর এফেক্ট বিশেষ আর অনুভূত হয় না। তাহলে আমরা বাস্তবে ইলেকট্রিক ফিল্ডকে সেই পর্যন্তই ধরে নেব, তারপরে ওর কোনো এফেক্ট আমরা নেব না, কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু এটা অসীম পর্যন্ত বিস্তৃত। নেক্সট আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সাথে অ্যাসোসিয়েটেড যে ভৌত রাশি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। সেই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কী এবং তার উপর বেস করে আমাদের কিন্তু পরবর্তী সমস্ত আলোচনা হবে। তো নেক্সট আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই সম্বন্ধে। তো ধরছি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে, সেটা কোনো একটা বিন্দু আধান দ্বারা হতে পারে
একাধিক বিন্দু আধান দ্বারা ক্রিয়েটেড হতে পারে, বা একটা চার্জের ডিস্ট্রিবিউশন দ্বারাও ক্রিয়েট হতে পারে। তো এইটা একটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে এর কোনো বিন্দুতে, এই যে ফিল্ডটা আমার কাছে আছে, এই ফিল্ডের কোনো বিন্দুতে তার ইন্টেন্সিটি, তার তীব্রতা বা তার প্রাবল্য কতটা হবে সেটা আমরা টেস্ট করব কি করে? টেস্ট করবার জন্যে আমরা ওই বিন্দুতে, যে বিন্দুতে আমরা প্রাবল্যটা মাপতে চাইছি, সেখানে +1 একটা আধানকে নিয়ে আসব, এনে দেখব ওই +1 আধানটা সে কতটা ফোর্স ফিল করছে। তো বোঝার জন্যে আমি ধরে নিচ্ছি যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটা একটা কিউ আধানের দ্বারা তৈরি হয়েছে, পয়েন্ট চার্জ, বিন্দু আধানের দ্বারা। আমি একাধিক বিন্দু আধানও নিচ্ছি না, ডিস্ট্রিবিউশনও নিচ্ছি না, একটা পয়েন্ট চার্জ দ্বারা তৈরি হয়েছে। তাহলে এর থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি r। তাহলে এর থেকে r দূরে এই যে ক্ষেত্রটা তৈরি করেছে তার তীব্রতাটা কতটা? তাহলে ওই বিন্দুতে +1 যে চার্জ, তার উপরে ফোর্সের মান বের করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ইন্টেন্সিটি, তাকে আমরা ই দিয়ে বলি, ই। তাহলে ই হচ্ছে গিয়ে, বা পি বিন্দুর ই এর কথা আমি বলছি, পি বিন্দুর ই, তাহলে সেটা হবে এই বিন্দুতে 1 আধান আনলে এর দ্বারা ওর উপর কি ফোর্স? তাহলে 1/4πε0 কিউ ইন্টু 1 দিস ইজ আর, সো r²। তাহলে হয়ে গেল 1/4πε0 Q/r²। এটা হচ্ছে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান। এখন যে এই ফিল্ডটা তৈরি করেছে কিউ, একে বলা হয় সোর্স চার্জ। তাহলে এই সোর্স চার্জ যদি পজিটিভ হয়, তাহলে খেয়াল করে যদি পজিটিভ হয় তাহলে এই পজিটিভ চার্জ ওই পজিটিভ চার্জকে বাইরের দিকে বিকর্ষণ করবে। আর সোর্স চার্জ যদি নেগেটিভ হয় তাহলে ও, এখানে তো সবসময় +1 চার্জে আমি এনে টেস্ট করব, তাহলে সে ফোর্স ফিল করবে এই দিকে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে দুটো কথা লিখতে পারি যে সোর্স চার্জ, আমরা এসসি বললাম, সোর্স চার্জ পজিটিভ হলে ই ভেক্টর, এটা তো একটা ভেক্টর আছে, এটা তো একটা ফোর্স। আমি এটা কি পি বিন্দুর ই বলেছি তাই এটা ইপি লিখেছি, ইন জেনারেল সেটা তো ই ভেক্টর। তাহলে ই ভেক্টরের ডাইরেকশন, ই ভেক্টরের দিক সোর্স চার্জ থেকে বহির্মুখী। আর যদি নেগেটিভ হয়, এই পজিটিভের জায়গায় যদি নেগেটিভ হয়, তাহলে ই ভেক্টরের দিক সোর্স চার্জের দিকে, তাহলে অন্তর্মুখী হবে, সোর্স চার্জের এসসি এর দিকে। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট একটু নোট করতে হবে। এসসি যদি পজিটিভ হয়, ই ভেক্টরের দিক এসসি থেকে বহির্মুখী হবে, বাইরের দিকে হবে। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে ওকে টানবে, তখন হবে কিন্তু অন্তর্মুখী। তাহলে একটা পয়েন্ট চার্জ যখন ফিল্ড তৈরি করছে, সেই ফিল্ডের কোনো বিন্দুতে ইন্টেন্সিটি 1/4πε0 সোর্স চার্জ বাই r², আর দূরে, এবং তার ডাইরেকশন বহির্মুখী এবং অন্তর্মুখী, এটা আমরা বুঝলাম এখান থেকে। তো দেখো, এখন যদি একক আধান না হয়ে অন্য কোনো আধান হয়, অন্য যে কোনো মানের আধান হয়, তাহলে তার উপর ফোর্সটাকে আমরা কী করে বের করব? ধরি ক্যাপিটাল কিউ আধান তার চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। তাহলে এর থেকে আর দূরে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার মান কী হবে? 1/4πε0, এসআই পদ্ধতি শূন্য মাধ্যম করছি, Q/r²। তাহলে এখানে যদি স্মল কিউ পরিমাণ আধান একটা রাখি, তাহলে তার উপর ফোর্স হয়ে যাবে F = আমরা জানি কুলম্বস ল দিয়ে 1/4πε0 কিউ স্মল q/r²। তাহলে এটাকেই দেখো আমি ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি। 1/4πε Q/r², এটা হচ্ছে ইপির মান, তাই না? সেটাকে আমি সিম্পলি ই বললাম, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটাকে ই বললাম, ইনটু স্মল কিউ। তাহলে থাকছে F = E স্মল কিউ। তাহলে সিম্পলি এই যে ইলেকট্রিক ফিল্ডটা, তার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মান আছে ডিপেন্ডিং আপন আর। তাহলে সেই বিন্দুতে অন্য কোনো চার্জ রাখলে ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড তার সাথে ওই আধান গুণ করে দাও, আমি টোটাল ফোর্স ওর উপর পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি ই এর একক এবং মাত্রাগুলো বের করতে পারি। তাহলে খেয়াল করো, এই ইকুয়েশন থেকে E = এখান থেকে আমি পাচ্ছি F/Q। তাহলে F হচ্ছে নিউটন,
আর কিউ হচ্ছে কুলম, তাহলে এটা এসআই পদ্ধতিতে ইউনিট হয়ে যাবে, দিস ইজ ইন এসআই। সিজিএসে যদি বলি তাহলে হবে নিউটন, তার জায়গায় হবে ডাইন, কুলমের জায়গায় হবে স্ট্যাট কুলম, তাহলে দিস ইজ ইন সিজিএস। মাত্রা যদি এখান থেকে বের করো তাহলে হবে এর ডাইমেনশন, সেটা হবে এফ এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, কিউ এর ডাইমেনশন হচ্ছে আইটি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -3 I to the power -1, this is the dimension of E। তো নেক্সট আমরা একটা প্রবলেম করছি, খেয়াল করো, বলছে 10 ESU ও 40 ESU মানে দুটি বিন্দু আধান পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরে যথাক্রমে A ও B বিন্দুতে আছে। এদের সংযোজক রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। তাহলে 10 ESU আর 40 ESU, তাহলে এটাকে লিখলাম 10 ESU আর এটা 40 ESU। এরা রয়েছে কত দূরত্বে? 4 সেন্টিমিটার দূরত্বে এরা রয়েছে, তাহলে এটা 4 সেন্টিমিটার। তাহলে এর মধ্যবিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে হবে। তো আমি সোজা কথা বলেছি, প্রাবল্য যে বিন্দুতে তুমি বের করবা সেই বিন্দুতে +1 চার্জকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কিন্তু দুটো বিন্দু আধান দ্বারা ক্ষেত্রটা তৈরি হয়েছে এবং এদের ঠিক মধ্যবিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে বলছে। তাহলে এখানে +1 চার্জকে আনবো এবং তার ওপর এর জন্য ফোর্স আর এর জন্য ফোর্স বের করে লব্ধি করে দেবো। তাহলে সেটাই হবে আমার ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিকও বের করতে হবে। তাহলে দেখো, এই বিন্দুতে যদি আমি 10 ESU এর জন্য প্রাবল্য বের করি তাহলে সেটা হবে E1 বললাম আমি, এটা 1 নম্বর চার্জ, এটা 2 নম্বর চার্জ বললাম। তাহলে E1 হবে, দেখো এটা ESUতে আছে, তাহলে সিজিএস পদ্ধতি ব্যবহার করি। তাহলে Q1 Q2/r², কিন্তু Q2 তো এখানে 1 ESU, তাহলে 10 বাই এই ডিস্টেন্স 2 স্কোয়ার, তাহলে এটাকে বলবো ডাইন পার ESU, কারণ ফোর্স পার একক আধান তাই এর ইউনিট হবে ডাইন পার ESU। তাহলে এটা হবে 2.5 ডাইন পার ESU, 10/4 তো 2.5। এর ডাইরেকশান কী হবে? এও প্লাস এ প্লাস, তাহলে বাইরের দিকে ঠেলবে, তাহলে E1 হচ্ছে এটা। এবার E2-র জন্য দেখি, E2 হবে 40/2 স্কোয়ার, তাহলে 40/4 দ্যাট ইজ 10 ডাইন পার ESU। তাহলে তার ডিরেকশান কী হবে? এও প্লাস একে ঠেলবে এদিকে, তাহলে এটা হচ্ছে E2 ভেক্টর। তাহলে আলটিমেটলি আমার E2 দেখতে পাচ্ছি বড়, E1 ছোট, অতএব E নেট যেটা হবে সেটা হবে E2 মাইনাস E1, দ্যাট ইজ 10 মাইনাস আড়াই, দ্যাট ইজ 7.5 ডাইন পার ESU। তার ডাইরেকশান কী হবে? এটা এ পয়েন্ট বলেছিল, এটা বি পয়েন্ট বলেছিল, তাহলে বি থেকে এর দিকে হবে, বি এ অভিমুখী। তো খুব সিম্পল একটা কোশ্চেন, একেবারে প্রাথমিক বোঝার জন্য কোশ্চেনটাকে নিলাম। নেক্সট আমরা একটা প্রবলেমে যাব। নেক্সট কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, বলছে 20 পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমকৌণিক ব্যাস AB ও CD এর প্রান্তবিন্দু A ও B এর প্রতিটিতে 10 ESU আধান এবং C ও D তে যথাক্রমে +10 ESU ও -10 ESU আধান স্থিরভাবে রাখা আছে। বৃত্তের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এবং কোন দিকে হবে? তো আগে আমরা বৃত্তটাকে আঁকি। এইটা যদি বৃত্তটা আমার হয় তাহলে এটা হচ্ছে AB ব্যাস আর এটা CD ব্যাস, পরস্পর সমকৌণিক দুটো ব্যাস বলেছে। তাহলে এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C, এটা D, কেন্দ্রকে আমি বললাম O। এখন দেখো বলেছে ABতে, A আর Bতে দুটোতেই আছে +10 ESU করে, আর C আর Dতে আছে, একটা হচ্ছে +10 আর একটা আছে -10। তাহলে এটা হচ্ছে +10 আর এটা -10 ESU সব, তার মানে CGS ইউনিটে আমাকে বলছে। আর 20 পাই এটা হচ্ছে পরিধি, তার মানে টোটাল 2 পাই, আরটা হচ্ছে 20 পাই। তাহলে এই বিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে বলছে। তাহলে এখানে 4টে আধান দ্বারা ফিল্ডটা তৈরি হয়েছে, তাহলে এই বিন্দুতে আমাকে যদি
এখন প্রাবল্য বের করতে বলে, তাহলে এখানে জাস্ট +1 চার্জকে নিয়ে আসবো, এনে আমি ফোর্স বের করব, শেষে লব্ধি ফোর্স করে দেবো। প্রত্যেকের জন্য ফোর্স বের করব, শেষে লব্ধি ফোর্স বের করে দেবো। তাহলে সবার আগে আমরা ব্যাসটার দূরত্বটাকে বের করি, ব্যাস এবং ব্যাসার্ধটা বের করি। তাহলে 2πr, ব্যাসার্ধ যদি r হয় তাহলে 2πr = 20π বলেছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি r = 10 সেন্টিমিটার। 20π সেন্টিমিটার বলেছে, তাহলে দিস ইজ 10 সেমি, r = তাহলে এটা 10 সেন্টিমিটার। তাহলে সবার থেকেই ও পয়েন্টটা কিন্তু 10 সেন্টিমিটার দূরে আছে। তখন খেয়াল করো এই যে +10, তার জন্য এখানে যে প্রাবল্যের মান হবে এবং দিক হবে সেটা কি হবে, 10/r²। তার ডাইরেকশন কি হবে এটার জন্যে, এখান থেকে বাইরের দিকে, কারণ এও প্লাস বহির্মুখী হবে। এবার প্লাস এই +10-এর জন্য কি হবে, এই +10কে ও বাইরের দিকে ঠেলবে এবং তার জন্যও মান হবে কিন্তু 10/10², মানে 10/r²। তাহলে বোঝা যাচ্ছে এই 10 আর এই 10 তারা এখানে যে ফিল্ডটা তৈরি করছে সেই ফিল্ড দুটোর মান একে অপরের সমান এবং তারা একে অপরের বিপরীতমুখী। তাহলে এই +10 আর এই +10-এর জন্যে এখানে কোনো তড়িৎ ক্ষেত্র কিন্তু তৈরি হবে না। এখন এই সি আর এই ডি এর জন্য খেয়াল করি, তাহলে দেখো তাহলে এই দুটোর জন্য কোনো তড়িৎ ক্ষেত্র এখানে ক্রিয়েট হলো না। এবার সি এর জন্য দেখো এই +10-এর জন্যে ও বিন্দুতে ফিল্ড হবে বহির্মুখী, তার মান হবে ওই +10/r², এই ডিস্টেন্স r। আর এই -10-এর জন্য হবে 10/r², কিন্তু যেহেতু এটা নেগেটিভ, সেই নেগেটিভের জন্য ডাইরেকশন এখন এই -10 ESU এখানের +1কে নিজের দিকে টানবে, তাহলে ওর দিকে হবে ফিল্ড, অন্তর্মুখী হবে। তার মানে এই ফিল্ড দুটো হচ্ছে একে অপরের দিকে, অর্থাৎ এই দুটো 10-এর জন্য আমাকে ফিল্ড এখন হিসাব করবার দরকার নেই, আমি বুঝে গিয়েছি তারা সমান হবে এবং বিপরীতমুখী হবে। আর এই +10 আর এই -10-এর জন্য মান একই হচ্ছে ফিল্ডের, কিন্তু তারা একইমুখী হচ্ছে। তো সিম্পল আনসার হবে ই নেট, দ্যাট উইল বি 10/10² ইন্টু 2 দিয়ে গুণ করে দিলাম। তার মানে এই -10 ESU আর +10 ESU একইমুখী, তাই গুণ করে দিলাম জাস্ট। তাহলে আনসার হবে 20/10², দ্যাট মিন্স 2/10 dyne per ESU, that is 0.2 dyne per ESU। খুব সিম্পল কোয়েশ্চেন, কিন্তু একটুখানি বুঝতে হবে আমাদের। ও তার ডাইরেকশনটাও চেয়েছে, তার মানে ডাইরেকশনটা হচ্ছে আলটিমেটলি আমাদের ওডি অভিমুখী, ওডি বা সিডি, যেটা খুশি তুমি লিখতে পারো, ওডি অভিমুখী বা সিডি অভিমুখী। নেক্সট আমরা আলোচনা করব কুলম্বের উপপাদ্য নিয়ে। আমরা প্রথমে কুলম্বের সূত্র পড়েছি, এবার কুলম্বের উপপাদ্যটা কি একটু দেখি। এর বিবৃতিটা বলছে এরকম, আমার কাছে যদি একটা আহিত পরিবাহী হয়, এটাকে আমি বললাম একটা আহিত পরিবাহী, গোলকই কনসিডার করলাম আহিত, তার নিকটবর্তী কোনো বিন্দুতে, ধরো খুব কাছাকাছি একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, সেখানে ইলেকট্রিক ফিল্ডের যে মান হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইর যে মানটা হবে, সেটা ওই বিন্দুর কাছাকাছি যে তলটা আছে এই পরিবাহীটার, সেই তলের যে তলমাত্রিক ঘনত্ব সিগমা, তার 1/ε গুণ হয়। তাহলে ওখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সিগমা ইন্টু 1/ε এটা হয়, যেখানে এপসাইলন হচ্ছে যে মাধ্যমে আমার পরিবাহীটা আছে তার তড়িৎ ভেদ্যতা। তো প্রমাণটা একটু আমরা এখান থেকে দেখে নিই। এটা হচ্ছে বিবৃতি। তাহলে এখানে আমি যদি কিউ আধান এঁকে দিই, তাহলে এটা কন্ডাক্টর, সেই আধানটার ওপরে ছড়িয়ে থাকবে, পুরো ওপরের পৃষ্ঠে থাকবে, ভেতরে যাবে না, কিউ আধানটা ছড়িয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে কিউ আধানের জন্য আমাকে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে হবে। সবার আগে আমি সিগমাটাকে একটু ক্যালকুলেট করে নিই। সিগমা মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যে আধান। তাহলে এটা যদি আর রেডিয়াসের একটা গোলক হয়, তাহলে সিগমা উইল বি 4q/4πr²। এটা ও পয়েন্ট বললাম। এবার আমরা পরে একটা জায়গায় প্রমাণ করব, গস ল এর সাহায্যে আমরা এটা প্রমাণ করব পরে, যে কোনো
পরিবাহী গোলকের ক্ষেত্রে যখন আমি তার পৃষ্ঠে বা পৃষ্ঠের বাইরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান বের করি, তখন এর সমস্ত আধানকে আমি সেন্টারে ধরে নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, একই রেজাল্ট দেবে। সেন্টারে টোটাল আধানটা থাকলে যা রেজাল্ট হবে এখানে, এর ওপরে থাকলেও সেম রেজাল্ট আমার হবে। তাহলে সমস্ত আধানটা আমি সেন্টারে ধরে নিলাম। তাহলে আমার প্রবলেমটা এখন দাঁড়িয়ে গেল যে সমস্ত কিউ আধানটা রয়েছে এখানে ধরে নিচ্ছি আমি। প্রবলেমটা এরমভাবেই আমি এখন ধরে নিতে পারি যে টোটাল আধানটা রয়েছে কিউ সেন্টারে এবং এখান থেকে আর দূরে, খুব নিকট বিন্দু বলেছে, তখন এই বিন্দুটা প্রায় আর এর সমান দূরত্বের দিক থেকে, ও বিন্দু থেকে। তাহলে আর দূরে প্রাবল্য বের করতে হবে। তাহলে খুব সিম্পল, ই অ্যাট পি সেটা তাহলে হয়ে যাবে 1/4 এপসাইলন বা কাপ্পা এপসাইলন নট, যেটা খুশি লিখতে পারো, ইন্টু Q/r²। বিন্দু আধানের জন্য আর দূরে যে প্রাবল্যের মান সেটা বসালাম। এখান থেকে দেখো Q/4πr² মানে সিগমা বসিয়ে দিতে পারি আমি, তাহলে হয়ে গেল σ/ε, দিস ইজ ইপি। ওকে, হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য এবং তার প্রমাণ। এবার খেয়াল করো, এটার একটা ভেক্টর রূপও আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে ই এর দিক কোণটা যদি পজিটিভ আধানে আহিত হয়, তাহলে ইটা এই বিন্দুতে যে ইটা হবে সেই তল বরাবর লম্বভাবে হবে বহির্মুখী। যদি এখানে করি তাহলে এখানে তল বরাবর লম্বভাবে বহির্মুখী। যদি নেগেটিভ হতো তাহলে অন্তর্মুখী হতো। তাহলে আমি ইপি যে ভেক্টরটা সেটাকে আমি এভাবে লিখতে পারি σ/ε ইন্টু এন ক্যাপ, হোয়ার এন ক্যাপ ইজ তলের ওপর লম্ব একক ভেক্টর। এই একক ভেক্টর ডাইরেকশন ডিপেন্ড করবে সেটা পজিটিভ আধানে আহিত নাকি নেগেটিভ আধানে আহিত। পজিটিভ আধানে আহিত হলে ইলেকট্রিক ফিল্ড বহির্মুখী হবে, তাহলে বাইরের দিকে হবে এন ক্যাপের ডাইরেকশন। এটা এখানে এন ক্যাপ হতে পারে, এখানে এটা এন ক্যাপ ড্যাশ বললাম, অন্য এন ক্যাপ। আর যদি এটা নেগেটিভ আধানে আহিত হয় তাহলে ভেতরের দিকে হবে। তো এই হচ্ছে ভেক্টর রূপ, আর এই হচ্ছে তোমার বিবৃতি, ই ইকুয়াল টু σ/1, এই পি বললাম, পি বিন্দুতে। নেক্সট যে পয়েন্টটা আমরা একটু দেখব সেটা হচ্ছে সুষমভাবে আহিত একটি রিংয়ের কেন্দ্রে এবং অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের মান বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে সুষমভাবে আহিত একটা রিং, এটা তাহলে বোঝাই যাচ্ছে এখানে একটা পয়েন্ট চার্জ নেই, এটা একটা চার্জের ডিস্ট্রিবিউশন। কি করে আমরা এখানে এগোচ্ছি খেয়াল করো। প্রথমত আমরা কেন্দ্রটাকে নিয়ে কাজ করছি, কেন্দ্র। তাহলে সেক্ষেত্রে আমি বৃত্তটাকে আঁকছি, আংটাটাকে আঁকছি আগে। তাহলে সেন্টার ধরে নিচ্ছি ও। তাহলে ভালো করে বোঝো, এর রেডিয়াস যদি স্মল আর হয়, এর রেডিয়াস যদি স্মল আর হয় তাহলে পরিধি কত? 2πr। এবং যেহেতু সুষমভাবে আহিত আমাকে বলেছে, আমি প্রতি একক দৈর্ঘ্যের যে আধানটা সেই আধানটা আমি সেম ধরে নেব। তো ধরি এটাতে টোটাল আধান দেয়া হয়েছে কিউ, এবং সেই কিউ আধানটা কিভাবে ছড়িয়ে আছে এর ওপরে? সুষমভাবে ছড়িয়ে আছে। সুষমভাবে ছড়িয়ে আছে, তার মানে এই 2πr হচ্ছে যদি টোটাল পরিধি হয়, এর সাথে যদি আমি একক দৈর্ঘ্যের আধানটা গুণ করে দিই, সেটাকে যদি আমি ল্যামডা ধরি, তাহলে 2πr ইন্টু ল্যামডা, দ্যাট উইল বি কিউ এর সমান হবে। তাহলে দেখো এর ওপর কোনো একটা ছোট্ট অংশ নাও এখন, তার কারণ টোটালটাকে তো আমি এখন বিন্দু আধান ধরতে পারছি না। তো ছোট্ট একটা অংশ যদি আমি ডিএল কনসিডার করি বা ডিএল কনসিডার করি, তাহলে সেই ডিএলে চার্জ কত হবে? ল্যামডা ডিএল। আমি এটাকে বিন্দু আধানের মতো ধরে নিতে পারি। তাহলে বিন্দু আধানের জন্য যা ফর্মুলা আমি একটু আগে পেলাম, বিন্দু আধান থেকে আর দূরে, কিউ আধান থেকে আর দূরে প্রাবল্য 1/4πε0 Q/r², সেটাকে আমি এখানে পুট করব। তাহলে দেখো এই ছোট্ট অংশ থেকে ও বিন্দুতে প্রাবল্য হবে, এখানে চার্জ হচ্ছে ল্যামডা ডিএল, তাহলে ডি কিউ, এটাকে আমি ডি কিউ বললাম, ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল। তাহলে 1/4πε0 ডি কিউ বাই, এখান থেকে ডিস্টেন্স দেখো আর, তাহলে দিস ইজ r²। তাহলে এটাকে আমি বললাম ছোট্ট ক্ষেত্র প্রাবল্য ডিই।
তার ডাইরেকশান কোন দিকে হবে, এর থেকে দেখো এই সেন্টারের দিকে, তার মানে বহির্মুখী হবে, এইমুখী হবে, বহির্মুখী। তাহলে এটাকে যদি আমি যোগ করে দিই, এটার নাম ও দিলাম, এটার নাম ধরো দিলাম পি, তাহলে এটা পি ও অভিমুখী, পি ও অভিমুখী। তাহলে দেখো ঠিক পি বিন্দুর বিপরীতে আর একটা বিন্দু আমি ধরো নিলাম আর, সেখানেও ঠিক ছোট্ট একটু ডিএল অংশ নিলাম, তারও চার্জ হবে ল্যামডা ডিএল, তার জন্যেও প্রাবল্য হবে ডি সমান 1/4πε0 ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার, দ্যাট মিনস ডি কিউ বাই আর স্কোয়ার, এবং তার ডাইরেকশন হবে আর ও অভিমুখী, কারণ এটা আমি পজিটিভ ধরছি এবং সবটাই পজিটিভ, এই কিউ ডি কিউটাও পজিটিভ, এই ডি কিউটাও পজিটিভ। তাহলে এই যে দুটো পার্ট, দুটো অংশ একে অপরকে নষ্ট করে দিল। ও বিন্দুতে যদি আমি প্রাবল্য নির্ণয় করি, এই দুটো অংশের জন্য তারা একে অপরকে ক্যান্সেল আউট করছে। এরকম সমস্ত ডিএল যদি তুমি নাও, তার বিপরীতে আর একটা তুমি ডিএল পাবে, তাহলে সেক্ষেত্রে সেটাও একে অপরকে এরকম জোড়ায় জোড়ায় ক্যান্সেল আউট করবে। তার মানে এই আংটাটা, সুষমভাবে আহিত যে আংটাটা, তার সেন্টারে কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান আমরা পাবো 0। তার মানে আলটিমেটলি ই হবে 0, সমস্ত যদি আমি এরকম ডিএলকে কনসিডার করি। নেক্সট আমরা চলে যাব অক্ষস্থিত বিন্দুতে। অক্ষস্থিত বিন্দুতে খেয়াল করো, এর জন্য আমরা এটাকে একটু 3D মতো করে আঁকছি। এর ওপরে কিউ চার্জ দেয়া হয়েছে, সেটা চারি জায়গায় ছড়িয়ে আছে, এভাবে সুষমভাবে ছড়িয়ে আছে। এটা যদি ব্যাসার্ধের আর হয়, আমি চাইছি এর থেকে এক্স দূরে অক্ষের কোনো বিন্দুতে চৌম্বক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে। তো আগের মতোই অ্যাপ্রোচ করব, ঠিক এখানে একটা ডিএল ছোট্ট অংশ নাও এবং তার বিপরীত দিকে, অর্থাৎ ঠিক বিপরীত ব্যাস বরাবর, তার মানে আগে ঠিক যেরকম করছিলাম, এইটা যদি ডিএল নিই ঠিক বিপরীতে ডিএল নিচ্ছে, এটা যদি ডিএল নিই ঠিক তার বিপরীতে ডিএল নেব। তাহলে এখানে যদি ডিএল অংশ নিই, তাহলে তাতে চার্জ কত হবে, ল্যামডা ডিএল, ডি কিউ সমান সমান ল্যামডা ডিএল। তাহলে তার জন্যে এই পয়েন্টটা যদি পি হয়, এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের যে মান, সেটা হবে ডিই ইজ ইকাল টু 1/4πε0 ডি কিউ বাই এই ডিস্টেন্স তার স্কোয়ার, এটা যদি এক্স হয়, এটা যদি আর হয়, তাহলে এটা √(x² + r²), তাহলে দিস ইজ x² + r², দিস ইজ ডিই। এবং তার ডাইরেকশন কি দেখো, এ পজিটিভ আধানে আহিত ধরেছি, তার মানে এর থেকে বাইরের দিকে এইটা, তাহলে এটাকে আমি বললাম DE1 বললাম, ভেক্টর। এটা ওপরের ডিএল অংশটার জন্য। তাহলে এটা অভিমুখ কোনটা হলো, কিউ থেকে পি এর দিকে, তাহলে কিউ পি অভিমুখী, কিউ পি অভিমুখী হলো এটা। নেক্সট ঠিক এর বিপরীতে আর একটা যে ডিএল অংশ আছে, এই অংশটুকু হচ্ছে ডিএল, এই অংশটুকুকে আমি বলছি ডিএল, এবং প্রতি একক দৈর্ঘ্যে চার্জ হচ্ছে ল্যামডা, যেটা আমরা আগেই ধরে নিয়েছিলাম। তাহলে এই ডিএল এর জন্যে দেখো এর থেকেও ঠিক এই দূরত্বটা, এই দূরত্বটা ঠিক একই হবে। এটা যদি বৃত্ত হয়, তার অক্ষের কোনো বিন্দু এর প্রত্যেকটা অংশ থেকে একই দূরে অবস্থিত হবে। তাহলে তার জন্য আমি বলছি সেটাকে DE2, ঠিক বিপরীতে যে ডিএল অংশটা আছে, তার জন্য আমরা প্রাবল্যকে বলছি DE2, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ডি কিউ, ওটাও ডিএল অংশ নিয়েছি, তাহলে ওতেও ল্যামডা ডিএল চার্জ, দ্যাট ইজ ডি কিউ x² + r²। এর অভিমুখটা হচ্ছে তোমার, এটা যদি আমি আর পয়েন্ট বলি, তাহলে আরপি অভিমুখী, আরপি অভিমুখী। তো এখন দেখো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি এখন থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, সেমই হবে। তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে এটাও থিটা, এটাও থিটা। তাহলে দিস ইজ DE1, এটা তাহলে DE2। তাহলে এই দুটোকে আমি এখন লম্ব উপাংশে দুটোতে ভাঙছি, তাহলে এটা হবে DE2 cos sin থিটা, DE2 sin থিটা, এটা হবে DE2 cos থিটা।
এটাকেও যদি ভাঙি তাহলে এইদিকে হবে DE1 cos থিটা আর এটা হবে DE1 sin থিটা। তাহলে খেয়াল করো এখন আর DE2 আর DE1 নেই আমার কাছে, DE1 cos থিটা আছে, DE2 cos থিটা আছে, আর ওপর নিচে DE2 sin থিটা, নিচে DE1 sin থিটা আছে। তো এখন এই DE1 আর DE2 এর এই মান দুটো থেকে দেখো DE1 আর DE2 এই মান দুটো কিন্তু এক্স্যাক্টলি একই এসেছে মান। তার মানে বলতে পারি আমি DE2 sin থিটা DE1 sin থিটা একে অপরকে ক্যান্সেল আউট করে। তাহলে এই দুটো পোরশনের জন্যে, অর্থাৎ এই যে এই দুটো পোরশনের জন্যে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সেটাকে যদি আমি বলি DE ইজ ইকুয়াল টু, মানে দুটো পোরশনের জন্য লব্ধি যে চৌম্বক ক্ষেত্রটা সেটা যদি DE বলি, তাহলে সেটা দাঁড়াবে DE1 cos থিটা প্লাস DE2 cos থিটা, আবার এদের মানে সমান, তার মানে 2DE1 cos থিটা এটা থাকছে। তাহলে এবার পুরো যদি আমি অংশটা গ্রহণ করি এবং আমি দেখো ওপরের অংশ আর নিচের অংশ একসাথে নিয়ে কাজ করছি, তাহলে এইটাকে আমি জাস্ট ইন্টিগ্রেট করব কোন পর্যন্ত, জাস্ট এখান থেকে স্টার্ট করব, এই যে এই অংশ থেকে স্টার্ট করব, এখানে পৌঁছাবো। তাহলে আমার এর জন্য এই অংশ, এর জন্য এই অংশ, এর জন্য এই অংশ, মানে আমার নিচের সাইডটা কিন্তু নিয়েই আমি চলছি। তাহলে অর্ধবৃত্ত পর্যন্ত যদি আমি সাম করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে আমি টোটাল তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু ওই বিন্দুতে পেয়ে যাব, কারণ আমি দুটো সাইড নিয়ে একসাথেই কাজ করছি। তাহলে E will be integration DE, that will be 2DE1 cos theta, তার ইন্টাগ্রেশন ইজ ইকুয়াল টু 2 বেরিয়ে গেল, DE1 এর মান বসিয়ে দিই 1/4πε0 dq বাই x স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু cos থিটা, মানে দেখো এখান থেকে cos থিটা মানে এটা যদি থিটা হয় তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে দিস ইজ x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার অতিভুজ, আর এখানে একটা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার রয়েছে, তাহলে আলটিমেটলি হবে এটা হোল টু দি পাওয়ার 3/2, এটা cos থিটার মান হয়ে গেল। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেট করব এবার। তাহলে ইন্টিগ্রেশন থেকে দেখো সমস্ত কিছুই বেরিয়ে যাবে, কারণ এই প্রত্যেকটা অংশ থেকে অংশের জন্য x কনস্ট্যান্ট, প্রত্যেকটা অংশের জন্য তার ব্যাসার্ধ কনস্ট্যান্ট, 1/4πε যে এমনি কনস্ট্যান্ট, দুই কনস্ট্যান্ট তাহলে থাকবে dq, আবার dq মানে হচ্ছে ল্যামডা dl। তো দেখো এখানে আমি লিখছি তাহলে 2/4πε0 x বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু থাকছে ইন্টাগ্রেশন ডিকিউ মানে ল্যামডা ডিএল। তো দেখো এই ল্যামডাকে আমি এখন লিখে দেবো 2/4πε0 এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ল্যামডা ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে গেল, ল্যামডাকে আমি লিখে দিলাম টোটাল কিউ বাই 2πr ইন্টু ইন্টিগ্রেশন ডিএল, মানে আমি এখানে যেহেতু দুদিক একসাথে নিয়ে কাজ করছি আমি, তাই এটাকে আমি লিখে দেবো অনলি πr। তাহলে চলে আসছে রেজাল্ট আমার, সেটা হচ্ছে 2 কেটে গেল, πr কেটে গেল, তাহলে সিম্পলি থাকছে 1/4πε0 কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাই হচ্ছে ই এর মান at an axial point of the ring। তাহলে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা খেয়াল করো, যদি আমরা x = 0 বসাই, x = 0 পুট করি, দ্যাট গিভস E = কিন্তু 0। দেখো x = 0 মিনস আমি P পয়েন্টটাকে ঠিক সেন্টারে নিয়ে চলে আসছি, তাহলে তাতে কিন্তু আমার এর মান 0ই হচ্ছে। তাহলে যেটা আমরা আগেই প্রমাণ করে দেখিয়েছি। তো এখান থেকে যদি বলে কোন পয়েন্টে এর মান ম্যাক্সিমাম হবে, সেটা আমরা এখান থেকে বের করতে পারি, তার জন্য আমাকে আরেকটুখানি কাজ করতে হবে। তো নেক্সট আমরা কোথায় ই ম্যাক্সিমাম এবং ই মিনিমাম হচ্ছে সেটা একটুখানি দেখে নিই। তাহলে ই মিনিমাম তো আমরা দেখলাম, সেটা হবে 0 at x = 0, দ্যাট মিনস সেন্টার অফ দ্য রিংয়ে এটা হবে। এবার ই ম্যাক্সের জন্য আমরা করছি, খেয়াল করো
ই ম্যাক্সের জন্যে আমরা পেলাম ই এর মানটা হচ্ছে 1/4πε0 qx বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে ই যদি যে ই হচ্ছে এক্স ডিপেন্ডেন্ট, তাহলে এক্সের কোন মানের জন্য ই ম্যাক্সিমাম হয় দেখি। তাহলে তার জন্যে আমরা বলবো ফর ই ম্যাক্স, ফর ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম ডিই ডিএক্স ইকুয়াল টু 0, ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ইজ 0। তাহলে এখান থেকে যদি আমি ডিডিএক্স অফ ই বসাই তাহলে 1/4πε0 qx বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। এখান থেকে 1/4πε0 কিউ কমন নিয়ে ওই পাশে কেটে দিলাম, তাহলে নিচে থাকছে এক্স স্কোয়ার আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 তার স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স, দ্যাট ইজ 1 মাইনাস এক্স ইন্টু এটার ডেরিভেটিভ করলে হবে 3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2 মাইনাস 1, দ্যাট ইজ হাফ ইন্টু 2x ইজ ইকাল টু 0। দ্যাট মিন্স এখান থেকে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ কমন নিয়ে কেটে দিলাম, যেহেতু 0 আছে ওদিকে, তাহলে আমার থাকছে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ কমন নিয়েছি, তাহলে দিস ইজ 1 মাইনাস এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে মাইনাস 3x স্কোয়ার ইজ ইকাল টু 0। দ্যাট মিন্স 2x স্কোয়ার ইকুয়াল টু থাকছে আর স্কোয়ার, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আর বাই রুট 2। তাহলে এই বিন্দুতে ই হবে ম্যাক্সিমাম। তাহলে গ্রাফিক্যালি যদি সেটাকে আমি দেখাই, প্লাস মাইনাস কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা যদি আমার সেই রিংটা হয়, তাহলে এটা যদি আর হয়, তাহলে আর বাই রুট 2 মানে 0.707 ইন্টু আর, তাহলে এটা যদি টোটাল আর হয়, তাহলে আমি এইটাকে বললাম 0.5 আর এটাকে আর বাই রুট বললাম, সেটা এদিকেও হবে, এটাকে বললাম আর বাই রুট 2 মাইনাস, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমার ই এর মান 0 আর এইখানটায় হচ্ছে আমার ই এর মান ম্যাক্সিমাম। তাহলে এরকম হবে। এখানে ডিরেকশনটা উল্টো বলে আমরা অন্য দিকে আঁকছি। তাহলে এই হচ্ছে ই এর ভেরিয়েশন, এবং তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে আলোচনা করব।